কোনো ইলেকট্রিক শকের জন্য এই চেয়ারটা ব্যবহার করা হয় না। হ্যাঁ, এটাকে আমরা যেটা বলি রিভলভিং চেয়ার। যে এই বইগুলো এইভাবে রাখা ছিল কেন, বিভিন্ন সময় অভিযানের পরে বা যাদেরকে গুম রাখা হয় তাদেরকে যখন পরে বলে যে এরা জিহাদি বই পাওয়া গেছে বা এই টাইপের দাবি করা হয়। গিয়ে যে কালকে 3টা গোপন বন্দিশালায় আমাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়েছে। আপনারা জানেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস তিনি ভুক্তভোগী এবং সাংবাদিকদেরকে নিয়ে 3টা গোপন বন্দিশালায় গিয়েছেন। আমি এখানে তুলির অনুরোধে আপনাদের ফ্যামিলিগুলোর জন্য কিছু ছবি আমি দেখাবো। আমি আশা করি এখানে কোনো বাচ্চা কেউ নাই। হ্যাঁ, যা থাকলেও আমি একটু গার্ডিয়ানদেরকে বলবো একটু জিনিসটা তাদের সুপারভিশনে রাখতে। এইখানে 3টা গোপন বন্দিশালায় আমরা কালকে ভিজিট করেছি। প্রথমে আমরা গিয়েছিলাম র্যাব 2 ক্রাইম প্রিভেনশন কোম্পানি 3, যেটা হলো আগারগাঁওয়ে। তারপরে আমরা যেখানে গিয়েছি সেটা হলো ডিজিএফআই এর, এটার অফিসিয়াল নাম হলো জয়েন্ট ইন্টারোগেশন সেল, যেটার সাংকেতিক নাম বা কোড নেম হলো আয়নাঘর। এখানে আমি একটা জিনিস স্পষ্ট করে নিতে চাই, আয়নাঘর একটাই বন্দিশালা যেটার কোড নেম। আমরা এখন যেটা দেখি যে সব গোপন বন্দিশালাকে আয়নাঘর বলে। এটা একটা হয়তো প্রতীকী অর্থে ব্যবহার করা যায়, কিন্তু আয়নাঘর বলতে আসলে আমরা যেটা নেত্র নিউজে রিপোর্ট করেছিলাম 2022 সালে, সেটা ওই জেআইসিকেই আমরা রিপোর্টটা করেছিলাম। তো যখন আমি আয়নাঘর বলবো, আমি স্পেসিফিক্যালি ডিজিএফআই এর ওই ফ্যাসিলিটিটার কথাই বলছি। এটা হলো উত্তরায় র্যাব 1 হেডকোয়ার্টারের কম্পাউন্ডের ভিতরে। এই সেলটার নাম হলো টিএফআই বা টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন। এটা হলো আমরা যেটাকে আয়নাঘর বলি জেআইসি, এটা থেকেও ভয়ঙ্কর, বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর টর্চার চেম্বার এবং বন্দিশালা হলো টিএফআই, যেটার ব্যাপারে বেশ অনেক আগে ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকায় আমাদের সহকর্মী ইয়ান কবিন এবং ফারিহা করিম রিপোর্ট করেছিলেন। এই প্রথমবারের মতো আমরা এই টিএফআইতে গেলাম এবং দেখলাম। তো এখানে আপনারা দেখছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, তারপরে গুম কমিশনের নাবিলা ইদ্রিস উনি আছেন, এবং তাদেরকে দেখাচ্ছেন কিভাবে তাকে মাটিতে বসিয়ে রাখা হতো। এটাকে বলে একটা স্ট্রেস পজিশন। কিভাবে তাকে মাটিতে বসিয়ে এইভাবে নির্যাতন করা হতো। নেক্সট ছবিতে যাও। এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, আমি এটা একটু ক্লিয়ার করতে চাই। এটা সম্ভবত প্রেস সেক্রেটারি শফিকুল আলম বলেছিলেন যে এটা একটা ইলেকট্রিক চেয়ার। আমি ওনাকে এটার ব্যাপারে বলার পরে উনি এটা ওনার ফেসবুক স্ট্যাটাসটা উনি সংশোধন করেছেন, এবং এটা নিয়ে অনেক ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। এই জন্য আমি এই ছবিটা বিশেষ করে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো র্যাব 2 সিপিসি 3 আগারগাঁওয়ে যেটা। হ্যাঁ, এটা আয়নাঘরের ছবি না। এখানে যে চেয়ারটা আপনারা দেখছেন একটা বিশেষায়িত একটা টর্চার ডিভাইস, এটা ইলেকট্রিক চেয়ার না। আপনারা যদি একটু ছবিটা খেয়াল করেন, নিচের দিকে দেখবেন একটা সিলিন্ডার আছে এবং উপরে এটা পুরোটা মেটাল দিয়ে বানানো। একজন মানুষকে এখানে বসিয়ে মাথা প্রথমে বাঁধা হয়, হাত বাঁধা হয়, স্ট্র্যাপটা আমি হয়তো একটা ছবিতে পরে আছে, পা বাঁধা হয়, এবং তাকে খুব জোরে ঘোরানো হয়, অনেক 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 জোরে ঘোরানো হয়। এবং এইটা কোনো ইলেকট্রিক শকের জন্য এই চেয়ারটা ব্যবহার করা হয় না। হ্যাঁ, এটাকে আমরা যেটা বলি রিভলভিং চেয়ার বা স্পিনিং চেয়ার। এটা পাওয়া গেছে আগারগাঁওয়ের র্যাব 2 সিপিসি 3-তে। নেক্সটটাতে যাও। এটা একটা র্যাব ক্যাম্পে, এটা সম্ভবত টিএফআইতে পাওয়া গেছে কিছু ইসলামী বইপত্র। একই বইয়ের বেশ কয়েকটা কপি জড়ো করে রাখা। আমরা ঠিক জানি না যে এটা কেন, মানে আমরা কনফার্ম বলতে পারছি না যে এই বইগুলো এইভাবে রাখা ছিল কেন। এখন বিভিন্ন স্পেকুলেশন আছে, এটা আমি কনফার্ম করতে চাই না, বাট সম্ভবত এই যে বিভিন্ন সময় অভিযানের পরে বা যাদেরকে গুম রাখা হয় তাদেরকে যখন আমরা অনেকেই জানি, আপনারা অনেক ফ্যামিলি এটা জেনেছেন যে পরে বলে যে এরা জিহাদি বই পাওয়া গেছে বা এই টাইপের দাবি করা হয়। সম্ভবত এটা একটা স্পেকুলেশন, আমরা কনফার্ম না। পরেরটাতে যাও।
এটা হলো আয়নাঘরের একটা সেকশন, জেআইসির একটা সেকশন, এবং এখানে আমাকে দেখা যাচ্ছে যে আমার বন্ধু মুবাশশির হাসান, উনি এখন অস্ট্রেলিয়ায় আছেন। 2017 উনি এখানে গুম ছিলেন, এবং এই ঘরটাতেই উনি ছিলেন। আমি ওনাকে ভিডিও কলে এই ঘরটা দেখাচ্ছিলাম, এবং উনি দেখে চিনতে পেরেছেন অনেকটাই, এবং বিশেষ করে বাথরুম যেটা ছিল সেটাও আমি ওনাকে দেখিয়েছি, এবং উনি তখন কনফার্ম হয়েছেন যে এটা এখানেই, এই ডিজিএফআই এর এই গোপন বন্দিশালাতেই তিনি ছিলেন। এটা হলো টিএফআই এর একটা শট, আপনারা ঠিক কি দেখছেন কিনা আমি জানি না। আমরা মূলত এই ছবিটা এখানে দেখাচ্ছি এই কারণে, এটা এখানে একটা ওয়াল, নতুন একটা ওয়াল তোলা হয়েছিল, এবং আমি আপনাদেরকে যেটা মানে একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই যে গুম কমিশন খুবই তাদের সর্বোচ্চ চেষ্টা করছে এই গোপন বন্দিশালাগুলা কোথায় আছে, কিভাবে আছে সেটা বের করতে, কিন্তু এই কাজটা ওদের জন্য সহজ হচ্ছে না। এখনো অনেক প্রপাগান্ডা আমরা দেখি যে 6 মাস হয়ে গেল, 7 মাস হয়ে গেল, ঘর কেন দেখলাম না, এটাকে আরো আদৌ আছে কিনা। এই ওয়ালটার টিএফআই কমপ্লেক্সের ভিতরে এই ওয়ালটা ভেঙে তারপরে ভিতরের সেলগুলা বের করতে হয়েছে, এবং সেটাও খুব অ্যাক্সিডেন্টালি। গুম কমিশনের একজন সদস্য যখন এটার পাশ দিয়ে যাচ্ছিলেন তার মনে হয়েছে যে এই ওয়ালটা নতুন করা হয়েছে, যে কারণে আপনারা দেখছেন যে জায়গাটায় রং করা হয়েছে নতুন, এবং এইদিকে একটা মানে এই ওয়ালে একটা গর্ত করে তারপরে ভিতরে যেতে পেরেছেন তারা। তো যে কারণে এই বিষয়টা তদন্ত করতে কমিশনের অনেক কষ্ট হচ্ছে, এবং এখনো তারা চেষ্টা করে যাচ্ছেন। এবং এটা একটা প্রমাণ যে কিভাবে তারা চেষ্টা করছেন এই গোপন সেল যেগুলো আছে সেগুলা বের করতে। এরপরটাতে এটা হলো ডিজিএফআই আয়নাঘর যেটা আমরা বলি, সেটা 2 তলায়। এটা হলো তাদের অফিসগুলো এখানে ছিল, মানে যে অফিসাররা মানুষকে বন্দি করে রাখা হতো নিচের তলায়, আর উপর তলায় তাদের অফিসগুলো আছে। সো একটু পরেরটাতে যাও। এটা হলো র‍্যাব 2 সিপিসি 3, এবং এটা এই রাস্তাটা দিয়ে ওই যে একেবারে পিছনে আপনারা যে লাল একটা গেটের মতো দেখছেন, এখানেই ছিল ওই গোপন যে সেলগুলা, এটা ছিল ওইখানে, এবং র‍্যাবের সাধারণ সৈনিকরা ওইদিকে যেতে পারতো না, শুধুমাত্র ওই বন্দিশালার যারা দায়িত্বপ্রাপ্ত ছিল তারাই ওইদিকে যেতে পারতো। দেখো একটু, এটা হলো টিএফআই সেলের সিঁড়ি। এটা ওই যেটা আমি বললাম আমার বন্ধু মুবাশশির যে সেলে ছিল, সেই 19 নম্বর সেল আয়নাঘরের। এই মেয়েটার গল্প বা বিষয় আপনারা হয়তো অলরেডি শুনেছেন, যে গুম কমিশনের রিপোর্টে বলা হয়েছে যে একটা বাচ্চাকে তার মায়ের সাথে তুলে নিয়ে যাওয়া হয়েছিল, এবং পরবর্তীতে তাকে ছেড়ে দেওয়া হলো, তার মাকে এখনো পাওয়া যায় না। এনার নাম হলো আলিয়া, ওনার বয়স এখন 18-এর বেশি, কিন্তু ওনাকে যখন ধরে নিয়ে যাওয়া হয় তখন ওনার বয়স ছিল 11, এবং র‍্যাব 2 সিপিসি 3-র একটা বিশেষ সেকশনে তাকে এবং তার মাকে আটক রাখা হয়, এবং 1 দিন বা 1.5 দিন বা 2 দিন পরে তাকে বাইরে নিয়ে গিয়ে গাড়ি থেকে রাস্তার উপর ছুঁড়ে ফেলে দেওয়া হয়, এবং এই মেয়েটা এখনো তার মায়ের সন্ধান পায়নি, এখনো খুঁজছে। এটা টিএফআই এর একটা বিশেষ সেকশন, যেখানে বছরের পর বছর ধরে বন্দি করে রাখা হতো, আটক করে রাখা হতো। এই যে অনেকে বলে যে আয়নাঘর কি, জেআইসি কি, এগুলো সব ভুয়া। এই যে এটা হলো জয়েন্ট ইন্টারোগেশন সেল বা জেআইসি বা আয়নাঘরের অফিসার ইনচার্জ, ওনার একটা রুম, ওনার একটা অফিস ছিল এই বিল্ডিং এর 2য় তলায়, এই সেই অফিস।
এটা একটা মানে আমরা কিছু ওয়ালে দেখেছি যে কোনো একটা ইমপ্ল্যান্ট ছিল, এখানে কোনো ডিভাইস ছিল বা কিছু একটা ছিল যেটা খুলে নিয়ে যাওয়া হয়েছে, সেটার একটা প্রমাণ এখনো রয়ে গেছে। সেম এখানেও অনেকগুলা ডিস্টরশন করা হয়েছে, অনেক কিছু চেঞ্জ করা হয়েছে, অনেক কিছু ভেঙে ফেলা হয়েছে, তো সেটার একটা নজির এখানে আছে। পরেরটা, এই যে এই ছবিটাতে আপনারা হয়তো দেখবেন যে জানালাগুলোতে এখনো ইট দিয়ে সারতে পারেনি, মানে তারা এই পুরো রুমটা, এটা আয়নাঘরের একটা সেল, কিন্তু তারা মানে এটাকে অনেকভাবে মডিফাই করার চেষ্টা করতেছে। এবং আমরা যখন দেখেছি এই কাজগুলো এখন অনেক কাঁচা, মানে একেবারে রিসেন্ট টাইমে করা হয়েছে। সো এটা স্পষ্টই একটা বার্তা দেয় যে এই গোপন বন্দিশালাগুলোতে অনেক ধরনের মডিফিকেশন করা হয়েছে এবং এখনো করার চেষ্টা হচ্ছে। এটা একটা, আমি জানি না আপনারা ছবিটা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা, এখানে লেখা আছে যে এই বৃক্ষটি রোপণ করেছেন মেজর জিয়াউল আহসান। মেজর জিয়াউল আহসান হলো এখন যিনি জেনারেল জিয়াউল আহসান, ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল হয়ে গেছে না, হ্যাঁ ব্রিগেডিয়ার। উনি 2009 সালে র্যাব 2 থেকে তার উত্থান শুরু। এটা একটা হিস্টোরিক্যাল ছবি ওই জন্য যে ওই সময় র্যাব 2 তিনি একটা গাছ লাগিয়েছিলেন, সেটা এখন বেশ বড় হয়েছে। পরে যাও। ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম তিনি আমাদের কাছে বর্ণনা করছেন কিভাবে তাকে একটা সেলে তিনি 8 বছর ছিলেন এবং কিভাবে তাকে প্রায় সারাক্ষণ মাটিতে বসে থাকতে হতো, হাতে হ্যান্ডকাফ এবং চোখে তার কালো কাপড় বাঁধা থাকতো। এবং উনি 8 বছর পরে 2024 সালে গণঅভ্যুত্থানের পরে তিনি মুক্ত হন। আরেকটা জিনিস হলো যে আয়নাঘরের অনেক বন্দীদের সাথে, সার্ভাইভারদের সাথে আমাদের কথা হয়েছে এবং তারা বারবার বলেছেন যে তাদের রুমে, সবার রুমে না, কারো কারো রুমে কাঠের চৌকি ছিল। কিন্তু আমরা যখন আয়নাঘরে গেলাম, আমরা কিন্তু নিচের তলায় কোনো রুমে আমরা কোনো চৌকি দেখি নাই। তো আর আমাদের যে ভিজিটটা, আমি একটু বলতে চাই, খুব শর্ট টাইমের জন্য, একটা লোকেশনে হয়তো 15 মিনিট 20 মিনিট আমরা ছিলাম। এর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে গেছেন, ওনার সাথে সাংবাদিকরা ওনার পিছে পিছে গেছে, তারপরে অনেক কথাবার্তা হয়েছে। তো এখানে যেটা হয়েছে যে আমরা শেষ পর্যন্ত আয়নাঘর থেকে বের হয়ে আসবো, এর 5 মিনিটের মাথায় আমরা 2 তলায় যেতে পারি এবং তখন আমরা আবিষ্কার করি যে এইখানে অনেকগুলো চৌকি রাখা। সম্ভবত ওই নিচের তলার চৌকিগুলাই 2 তলার অফিস ব্লকে এনে রাখা হয়েছে। পরটাতে যাও। আপনারা এখানে অনেক সার্ভাইভার আছেন বা কথাবার্তা শুনেছেন, বা যারা আয়নাঘরের বন্দি প্রতিবেদনটা দেখেছেন তারা নিশ্চয়ই জানবেন যে অনেক বন্দি বিকট শব্দে এক্সস্ট ফ্যান চলতো, এটা বলেছিলেন। তো এইরকম অনেক, এটা ছবিতে বোঝা যাচ্ছে না, এই এক্সস্ট ফ্যানটা বিশাল, মানে প্রায় জেট ইঞ্জিনের মতো বিশাল বলতে হবে আর কি। হ্যাঁ, তো এই ফ্যানগুলা বিকট শব্দে আয়নাঘরে চলতো। এটা হলো র্যাব 2 CPC 3 একটা সেল, একটু বাইরে থেকে। পরে যাও। এটা হলো সেই TFI এর গেট এবং আমরা যতদূর জানি যে তুলির ভাই সাজিদুল ইসলাম সুমনকেও এই TFI-তেই সম্ভবত নিয়ে যাওয়া হয়েছিল। এবং আরেকটা জিনিস যেটা কনফার্মড আমরা জানি যে ইলিয়াস আলীকে গুম করার আগে দিনার এবং জুনেদ বলে দুজনকে গুম করা হয়েছিল, তাদেরকে প্রথমে এই TFI সেলে নিয়ে আসা হয়েছিল এবং সেই সেলের, সেই কম্পাউন্ডের, TFI কম্পাউন্ডের ইয়েলো গেট এবং এটা মানে র্যাব 1 এর ভিতরে, একেবারে ভিতরে না ঢুকে গেলে কি এটা এই গেটটা দেখতেই পাবে না, এটা এক। আর র্যাব 1 এর যে অফিসাররা আছেন এই কম্পাউন্ড, এই কমপ্লেক্সের ভিতরে তাদেরও কোনো প্রবেশাধিকার নেই বা ছিল না। এটা সবসময়ই র্যাব হেডকোয়ার্টারের আওতাধীন যে ইন্টেলিজেন্স উইং, সেটার আওতাধীন ছিল। পরেরটাতে যাই।
আপনারা দেখছেন যে কিভাবে, এটা আয়নাঘরের একটা ছবি, আপনারা দেখছেন যে কিভাবে সবকিছু ভেঙে ফেলা হচ্ছে। এই যে, কারণ আয়নাঘরের যে বন্দীদের সাথে আমরা আগে কথা বলেছি, প্রায় 2-3 বছর ধরে আমরা কথা বলছি, তারা বলতেন যে ভিতরে প্রচন্ড অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, আলো বাতাস দেখেন না, এগুলা বলতেন। কিন্তু এইখানে এই ছবিটা দেখেন যে ডান দিকের ওয়ালটা প্রায় ভেঙে একটা জানালার মতো করেছে, যে কারণে এইখানে এই করিডোরটাতে অনেক আলো দেখা যাচ্ছে। তো এটা একটা প্রমাণ যে এই ফ্যাসিলিটিটাতে অনেক মডিফিকেশন করার, ডিস্টরশন করার চেষ্টা হয়েছে। এটা আমি বলেছিলাম যে ওই যে স্পিনিং চেয়ারে মানুষকে যেভাবে বেঁধে রাখা হয়, এটা একটা শক্ত একটা স্ট্র্যাপ। আমি এই ছবিটা আমি জানি না এটা কিভাবে বর্ণনা করব। র্যাব 1 TFI এর একটা সিঁড়ির নিচে, এই এখানে 5-6টা 7টা হবে ম্যাক্সিমাম, একেবারে সিঁড়ির নিচে এই সেলগুলা খুঁজে পাওয়া গেছে, এবং সেটাও খুব অ্যাক্সিডেন্টালি। সেটা হলো যে যখন তদন্তকারীরা যখন সেখানে যান, তারা একটা ওয়ালে ইটের যে প্যাটার্ন, সেটা দেখে তাদের মনে সন্দেহ জাগে যে এইখানে এই একটা ওয়ালের একটা অংশের ইটের সাথে অন্য অংশের ইটের কোনো মিল নেই। এই জন্য তারা এই জায়গাটা ভাঙেন। এখানে যে কোনো সেল থাকতে পারে এটা মানে কারো পক্ষে বোঝার কোনো উপায় নাই। এবং এইখানে এক একটা সেল আমি নিজে আমার পা দিয়ে মেপে দেখেছি, 3 পায়ের বেশি হবে না। একেবারে ছোট জায়গা, একেবারে ছোট জায়গা। এইখানে মানুষকে রাখা হতো। কাকে রাখা হতো, কতদিন ধরে রাখা হতো আমাদের কোনো আইডিয়া নাই, কারণ এখান থেকে বের হয়ে কেউ কোনো কারোর সাথে কখনো কথা বলেননি। এখনো এটা তদন্তাধীন আছে, বাট এই জায়গাটা হলো একেবারেই ছোট। আমরা 2-1 জায়গায় শুনেছি, কেউ বলেছেন যে এমন একটা ভয়ঙ্কর জায়গা আছে বাংলাদেশে যেখানে শোয়ার বা বসার জায়গা থাকে না, সারাক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় মাসের পর মাস। এটাই কি সেই সেল কিনা আমরা নিশ্চিত না। আপনারা সবাই নাহিদ ইসলামকে চিনেন, এবং নাহিদ ইসলাম যখন জুলাই মাসে যখন আটক হন, তখন আমরাই প্রথম রিপোর্ট করেছিলাম যে তাকে রাতের বেলা তুলে নিয়ে গিয়েছে। ওনাকে এই আয়নাঘরেই সরাসরি নিয়ে যাওয়া হয়, এবং উনি এখানে ইনফ্যাক্ট আমার সাথেই কথা বলছেন, এবং উনি উপরে দেখাচ্ছেন যে ওইখানে একটা লাইটের বাল্ব, মানে বাল্ব হোল্ডার ছিল, সেই বাল্ব হোল্ডারে এখন আর লাইট নেই, ওরা সবকিছু চেঞ্জ করেছে। আপনারা দেখছেন যে পিছনে পিঙ্ক কালার করা। আমরা আগে আমাদের আয়নাঘরের বন্দি প্রতিবেদনে আমরা বারবার বলেছি যে দেয়ালের মধ্যে অনেকে লিখে রাখতেন, এই লেখাগুলো এখন আর নাই, এটা মডিফাই করা হয়েছে এবং একেবারে নতুন করে কালার করা হয়েছে। এই আলিয়া এবং এখানে তার মায়ের ছবি, এটা হলো র্যাব 2 CPC 3, আর এটাও র্যাব 2 CPC 3। এটা একটা বাথরুমের একটা দরজা, যেখান দিয়ে দেখা যেত যে ভিতরে বন্দীরা কি করছে। এটাই শেষ। হ্যাঁ, থ্যাংক ইউ।